অবশেষে বইমেলার অপেক্ষা ঘুচল। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে আন্তর্জাতিক আবহে আয়োজনের অনুরোধ। ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। 9 জন বিশিষ্ট ব্যক্তি ও ওয়ারফেস ব্যান্ড দলকে 21 পদক প্রদান। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। দর্শক, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের। ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে বলছেন বিশ্লেষক। কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় সব করার অঙ্গীকার গভর্নরের। নিয়োগ নিয়ে জামাত ও টিআরবির উদ্বেগ। আইভি ও বদির জামিন খালাস। বাগেরহাটের আকরাম টিউলিপকে গ্রেপ্তারের রেড নোটিসের পদক্ষেপ দিতে নির্দেশ। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স। দর্শক, সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার পুরো খবর। তরুণ প্রজন্মের ইন্টারনেটে আসক্তি ও বই বিমুখতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21 বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর এর আগে ওসমানী মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, শিক্ষা, গবেষণা ও সাহিত্যের রাজনীতিকরণ উচিত নয়। রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অমর 21 বইমেলা 2026। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। বলেন, বইমেলা জাতীয় মেধা ও মননের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত হয়ে উঠছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বোধ হয়। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। এর আগে ওসমানী মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 9 গুণীজন ও একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, এই পদকের মাধ্যমে রাষ্ট্রের গুণী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সবাইকে সম্মান জানানো হয়েছে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। নৈতিক মানসম্মান তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন দিনের প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বইমেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। আমরা এবারে বইমেলার খবর জানবো অন্তরার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে। অন্তরা, দফায় দফায় আয়োজন পিছিয়েছে, নানান বিভক্তিও ছিল, কিন্তু তারপরও সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু হলো প্রাণের বইমেলা। আয়োজনের প্রথম দিন আপনি কেমন দেখছেন জানাবেন। বলতে পারেন এই শব্দটি আসলে এবারের বইমেলার প্রথম দিনের সাথে যায়। তার কারণ প্রতি বছরই আমরা দেখতে পাই কিছু স্টল শুরুর দিনে প্রস্তুত থাকে না মেলার সঙ্গে কাজ করবার জন্য, কিন্তু এবারে দেখা যাচ্ছে একেবারে বেশিরভাগ স্টলই এখনো তৈরি হয়নি বই মেলায় অংশ নেবার জন্য। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অধিকাংশ স্টলের কাজ চলছে, 2-1টি স্টল অর্ধেক গোছানো হয়েছে, আর অল্প কিছু স্টল রয়েছে যারা পূর্ণাঙ্গভাবে নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন।
মোট 550টির মতো স্টল এবারের বইমেলায় থাকছে, যেটি আসলে গতবারের তুলনায় অনেক কম। কারণ গত বছর আমরা যেটি দেখেছি যে যতজন প্রকাশক অংশ নিয়েছিলেন বা যতগুলো প্রকাশনী অংশ নিয়েছিল সেই সংখ্যাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো আপনি শুধু দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে স্টলটির সামনে আসলে রয়েছি, এই যে নবকথন এই প্রকাশনের ভেতরে আসলে বইগুলো সাজানো হলেও উপরে তাদের যে ব্যানারটি বা নামটি লিখবার যে জায়গাটি সেটি কিন্তু এখনও গোছানো হয়নি। কোনো প্রকাশনীতে আমরা দেখতে পাচ্ছি একটি বইও নেই এবং তাদের যে আলোকসজ্জা সেটিও আসলে আমরা দেখতে পাচ্ছি না। অনেক লেখকই তার মধ্যেও এসেছে, যদিও সেটি আসলে সংখ্যায় খুবই কম বা যারা পাঠক রয়েছেন তাদের সংখ্যাও আসলে অনেকটাই কম। আমরা একজন লেখকের সঙ্গে একটু কথা বলতে চাই, তার কেমন লাগছে আসলে এবারের বইমেলায় এসে। প্রথম দিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একেবারেই মানুষ নেই। কেমন লাগছে আপনার এরকম চেহারা দেখে বইমেলার? এই প্রথম আমার অভিজ্ঞতায় রোজায় বইমেলা। এর আগে প্রায় আজ থেকে 29 বছর আগে বইমেলা একই দিনে এবং ঈদের দিন ছিল সব মিলে। সেটা হচ্ছে অনেক আগে, 29 বছর আগে প্রায়। তো সেই হিসেবে আমার 21 বছরের অভিজ্ঞতা এই মেলায় আসা। সব মিলে আজকের যে অভিজ্ঞতাটা সেটাকে আমি অন্যভাবে দেখছি না। হয়তো বা আজকের মাহে রমজানের উপলক্ষে হয়তো বা আজকের উপস্থিতি কম, তারপরও যেভাবে দেখছি যে লেখকরা পাঠকরা আসছেন, আশা করছি সামনের দিনগুলোতে আরও লেখক আসবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসলে এটাই সবার প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশার প্রতিফলন কতটা আসলে এই বইমেলায় দেখা যাবে সেটি আসলে আমরা জানি না। তারপরেও আসলে যারা আয়োজক রয়েছেন তারা চেষ্টা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এবারে যে স্টলগুলো নিয়েছে যে সকল প্রকাশনী, তাদের কাউকে কোনো ধরনের টাকা দিতে হয়নি, একেবারে সম্পূর্ণভাবে ফ্রিভাবে এই স্টলগুলো দেওয়া হয়েছে, যেটি আসলে অন্য বছর দেখা যায় না। আর এর আগে করোনার জন্য 2টি বছর আমরা দেখেছিলাম যে বন্ধ ছিল বইমেলা। তো এবারও বইমেলা হবে কি হবে না সেটি নিয়ে এক ধরনের আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত কয়েক দফায় তারিখ পরিবর্তনের পর এবারে আজকে বইমেলা শুরু হলো। তো বইমেলাটি সুন্দর হবে, এটি আসলে লেখক, প্রকাশক এবং যারা আগত বইমেলায় রয়েছেন তাদের সকলের আসলে প্রত্যাশা। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। প্রান্তিক ও দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে প্রায় 12 লাখ কৃষক উপকৃত হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য, পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি খাতের মেরুদণ্ড শক্তিশালী করা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এই সিদ্ধান্ত জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, এই সুবিধা কৃষকদের ঋণের দায় থেকে মুক্ত করবে। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সুদ সহ ব্যাংকগুলোর পাওনা 1,500 কোটি টাকার বেশি, যা মওকুফ হবে। উপকৃত হবে প্রায় 12 লাখ কৃষক। মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি এবং ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। জানান, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষকে আর্থিক সুরক্ষা দিতে ঈদের আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার। বিশ্লেষকরা বলছেন, বিএনপির অন্যতম প্রধান এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দারিদ্র্য সীমার উপরে উঠে আসবে অনেক পরিবার। আর কার্ড বিতরণে যেন অনিয়ম না হয় তা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তারা।
শাহ আলীজয়ের রিপোর্ট। বাজেট আসে বাজেট যায়, হিসেব মেলে না দেশের দরিদ্র ও হতদরিদ্র মানুষের সংসারের বাজেটে। ধার দেনায় নাজেহাল পরিবারগুলো হয়ে পড়ে আরো দরিদ্র। এসব পরিবারকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডধারী প্রতি পরিবার প্রতি মাসে পাবেন 2,500 টাকা। প্রথম পর্যায়ে দরিদ্র এবং অতি দরিদ্র 50 লাখ পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। দীর্ঘমেয়াদে 4,10,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রথম দিনের জন্য দেশের 14টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি করে ওয়ার্ড বাছাই করা হয়েছে। যে ওয়ার্ডের প্রতি পরিবারের একজন নারী পাবেন এই কার্ড। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী নিজে এই পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে এই সুবিধা ছড়িয়ে পড়বে দেশের সব উপজেলায়। এই শুরুতে যদি দারিদ্র সীমার নিচে 50 লাখ লোককে যদি আমরা দিতে পারি এবং টাকাটা যদি 2,500 টাকা করে হয়, এইটা কিন্তু দারিদ্র্যের উপরে বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আমরা দেখবো যে অনেক হাউসের হয়তো দারিদ্র সীমার উপরে চলে আসতে পারবেন। দারিদ্র সীমার হার বাড়ছে এবং একই সাথে ইনফ্লেশনের কারণে প্রায় 65% মানুষ কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। এরকম একটা অবস্থায় ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যারা নিম্নবিত্তের মানুষ তাদের জন্য অনেক বড় একটা উপকার বলে আমি মনে করি। একটি ফ্যামিলি কার্ডের অধীনে এক পরিবারের 5 সদস্যকে বিবেচনায় নেওয়া হবে। 51বর্তী পরিবারের প্রতি 5 সদস্যের জন্য একটি করে কার্ড ইস্যু করা হবে। প্রথম দিকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করা যাবে। পরবর্তীতে ফ্যামিলি কার্ডের জন্য চালু হবে আলাদা অনলাইন পোর্টাল। ফ্যামিলি কার্ড যে প্রক্রিয়ার বিতরণ হোক না কেন, কোনো ধরনের দুর্নীতি যেন না হয় আমাদের দিক থেকে এবং বিএনপি নেতাকর্মীদের দিক থেকে, তাহলে সেটা দুঃখজনক হবে। যার সুবিধা পাওয়ার কথা তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু এই সিস্টেমগুলো থেকে অপচয় হয়। সরকার জানিয়েছে আপাতত ফ্যামিলি কার্ডের টাকার বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয়। পরবর্তীতে জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হবে। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, অতিরিক্ত অর্থের যে সংযোগ আনতে হবে, সেটা সরকারকে চিন্তা করতে হবে যে এটা আমরা কত তাড়াতাড়ি করতে পারবো এবং এটা সাস্টেন করতে পারবো। ফ্যামিলি কার্ডের মতোই প্রান্তিক চাষিদের জন্য সরকারের আরেক উদ্যোগ কৃষক কার্ড। স্মার্ট কৃষক কার্ডে কৃষকদের তথ্য নিয়ে তৈরি হবে ইলেকট্রনিক ডাটাবেজ। এই কার্ডের মাধ্যমেই একজন কৃষক কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সরকারি সেবা ও প্রণোদনা সরাসরি পাবেন। শিগগিরই শুরু হবে এর পাইলট প্রকল্প। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে করণীয় সবই করা হবে। শৃঙ্খলা ভাঙলে ছাড় পাবে না কেউ, এমন বার্তা দিয়েছেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি, আর প্রশংসা করেছেন সদ্য বিদায় নেওয়া গভর্নরের। আরও বলেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বাড়াতে সুধার পর্যালোচনা করা হবে। পরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মুখপাত্র আরিফ হোসেন খান। ঘড়ির কাঁটা তখন প্রায় বেলা 11টা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। মিডিয়ার ভিড় থাকলেও কোনো প্রতিক্রিয়া না জানিয়েই সরাসরি নিজ দপ্তরে যান তিনি। যোগ দিয়েই ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। শুরুতেই খাদের কিনারায় পৌঁছে যাওয়া অর্থনীতিকে স্থিতিশীল করতে ভূমিকা রাখায় সাবেক গভর্নরকে ধন্যবাদ জানান তিনি। এরপর কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। পরে এসব বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মুখপাত্র। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন গভর্নর, তবে বিনিয়োগ বাড়াতে সুদ হার পর্যালোচনা করার ইঙ্গিত দেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটি এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব, তার শতভাগই তারা পালন করবে। বৈঠকে গভর্নর স্পষ্ট করেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত হবে নিয়ম মাফিক ও বৈষম্যহীন। এছাড়াও বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে রাজনৈতিক অস্থিরতায় বন্ধ হওয়া শিল্প কারখানাগুলো সচল করতে নীতি সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথ হতে হবে ইনক্লুসিভ। যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। বেশ কিছু কলকারখানা আমরা গত 13 বছর বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি
বুস্ট আপ করতে হয়, তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। গণমাধ্যমের সাথে যোগাযোগে নতুন ধারা আনার কথা বলেন মোস্তাকুর রহমান। অপ্রয়োজনীয় ব্রিফিং এড়িয়ে প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখা এবং সমন্বয়ের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নতুন গভর্নরের। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এই উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক কিংবা অলংকারমূলক দায়িত্ব নয়, এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। যিনি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী, তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের দায়িত্ব দিলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এমনটি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বলেছে, কর্পোরেট স্বার্থ ও স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে নবনিযুক্ত গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে টিআইবি। এতে বলা হয়, নতুন গভর্নর নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করিয়েছেন। দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যবসায়ীকে এমন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে দেশের কেন্দ্রীয় ব্যাংক আবারও খেলাপি ঋণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্ভর ব্যবসায়ী লবির হাতিয়ার হওয়ার ঝুঁকিতে পড়ল বলে মনে করে দুর্নীতি বিরোধী সংস্থাটি। বাংলাদেশ ব্যাংক দলীয় প্রভাব মুক্ত না থাকলে অর্থনৈতিক উন্নতি হবে না, মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই কথা বলেন। আরও বলেন, কারণ ছাড়াই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে সরকার, আর এতে এই সরকারের আমলে বিচার হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। আওয়ামী লীগের মতো এককভাবে বিএনপি রাষ্ট্রের সব ক্ষমতা দখল করছে বলেও তিনি অভিযোগ করেছেন। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। যেখানে এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোটের যে আদেশ, সে আদেশে স্পষ্টভাবে বলা আছে একই দিনে শপথ নিতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। হাইকোর্টে জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি এবং কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদী। আর মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এদিকে সুপ্রিম কোর্ট বারে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে আইনজীবী ফোরাম। সব মিলিয়ে বৃহস্পতিবার সরগরম সময় কেটেছে উচ্চ আদালতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ফোরামের বিক্ষোভ। অভিযোগ, সুপ্রিম কোর্ট বারে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিস্ট শক্তি। আওয়ামী লীগের নেতারা জামিন পেয়ে যাচ্ছে, এমন অভিযোগ এনে নিন্দা ও উদ্বেগ জানান ফোরামের নেতারা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখুন, অন্যথায় সমুচিত শিক্ষা আমরা দেব। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। একই দিনে কক্সবাজারে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকেও ফতুল্লা থানার 5টি মামলায় জামিন দিয়েছেন উচ্চ আদালত। যে হত্যা মামলাগুলোতে কোনটার মধ্যে এপারে তার নাম ছিল না, আর অপর মামলাটি ছিল নাঙ্গল সদরের, সেটা হচ্ছে পুলিশের কর্তব্য কাজে বাধার। এই 4টি মামলায় আজকে শুনানি শেষে তিনের থেকে বেল দিয়েছে। এদিকে খালাস পেলেন মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যু কারাদণ্ড পাওয়া বাগেরহাটের খান আকরাম হোসেন। চূড়ান্ত এই রায় দিয়েছেন আপিল বিভাগ, যার বিরুদ্ধে রিভিউ আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে, তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ কোনো ঘটনা বিচার কাজ প্রভাবিত করবে না। একদম স্ট্রেট মেসেজ, কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।
ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। যারা আবেদন করেছিল দুদক, তাতে বলা হয় হস্তান্তরযোগ্য নয় এমন প্লটে একটি আবাসন প্রতিষ্ঠানকে বহুতল ভবন বানিয়ে ফ্ল্যাট আকারে বিক্রির সুযোগ করে দেন আসামি, বিনিময়ে একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে নেন। প্রেমের সম্পর্ক আর তারপরে সন্দেহ। দর্শক, আর এই সন্দেহ থেকেই খুন করা হয় হাজারীবাগের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতিকে। ঠান্ডা মাথায় তাকে খুন করেছেন তার প্রেমিক সিয়াম নামের এক যুবক। তাকে গ্রেপ্তারের পর এমন সব তথ্য জানিয়েছেন রমনার ডিসি মাসুদ আলম। সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে সিয়াম ও বিনতি দুজন একসাথে হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর রক্তমাখা চাকু নিয়ে উতুভ্রান্তের মতো চলে যেতে দেখা যায় সিয়ামকে। এরপর উদ্ধার হয় বিনতির ক্ষতবিক্ষত মরদেহ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্তপ্ত করে আসছিল সিয়াম। নির্মম এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহত নবম শ্রেণীর ছাত্রীর মা নাদিয়া বেগম। ওর ইচ্ছা মতো পিড়াইয়া আমার ফাঁসিতে ঝুলাক, আমি ওর ফাঁসি চাই। আমার মেয়ের এই দুনিয়া থেকে নাই করছে, ওরও দুনিয়াতে নাই করতে চাই, আমি ফাঁসি চাই। ঘটনার পরপরই সিয়ামকে ধরতে অভিযানে নামে হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকায় অভিযুক্ত সিয়ামকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকায় অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করে পুলিশ। মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে রমনার ডিসি মাসুদ আলম জানান, সিয়াম ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটায়। তাদের প্রেমের সম্পর্ক ছিল। সিয়ামের সন্দেহ বিনতি অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। ও যেটা বলছে যে প্ল্যান ছিল আসলে মানে তাকে কিছু করবে, মানে মেরে ফেলবে আর কি, এটাকে প্ল্যান ছিল। তার মাঝখানে হয়তো সে মনে করতেছিল কথা বলি দেখি, যদি মনে হয় যে না আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক বলে মনে হচ্ছে তার সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্সড হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। কিন্তু যখন সে দেখছে যে আসলে তখন তাকে খুব বেশি পাত্তা দিচ্ছে না বা শেষ পর্যন্ত হয়তো তাকে এড়ায় যাওয়ার চেষ্টা করছে, না ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো না, এই তখন কিন্তু সে এই কাজটা করে ফেলে। ঘাতক সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পেছনে আরো কোনো মোটিভ আছে কিনা তা জানতে রিমান্ডে নেওয়ার কথাও জানায় ডিএমপি। এইটাই হচ্ছে বিষয়, এর বাইরে আরো ডিপি হতে গেলে আরো আস্তে আস্তে কিছু বের হতেও পারা যায়। নিউজ 24 ঢাকা। বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ মানেই শিশুদের কাছে নতুন পোশাক, বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া। আর এই ঈদে বেশি আনন্দ যেন বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্যকে ঘিরে। রমজানের সপ্তম দিনে রাজধানীর বিপণী বিতানগুলোতে বাবা মায়ের ব্যস্ততা, আদরের সন্তানের ঈদ শপিং নিয়ে। রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদে শিশুদের আনন্দের অন্যতম প্রধান আকর্ষণ নতুন পোশাক। বড়দেরও আগ্রহ থাকে তাদের ছোট্ট সোনামণির পোশাকটি যেন সবার আগে কেনা হয়। রোজার শুরু থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দোকানিরাও তাই আগে ভাগে তাদের নতুন কালেকশনের পসরা সাজিয়ে বসেছেন। আর কর্মজীবী মা বাবাদের অবসর সময়ে বরাদ্দ হয়েছে তার সোনামণির ঈদ কেনাকাটায়। 10 রোজার পরে আমাদের চাপটা বাড়ে, ইনশাল্লাহ এবারও আশাবাদী আমরা বাড়বে ইনশাল্লাহ। চিরচরিত নিয়ম নাতি নাতকে আলাদা থাকবে, ওদের নতুন লাল জামা নেবে, নাই গোলাপি নাই কমলা। আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার বাবা মা, আমার ছোট মেয়ে আছে, সবার জন্যই কিনতে এসেছে। দেশি বিদেশি ফ্যাশন হাউস এবং ব্র্যান্ড শপগুলো এরই মধ্যে নিয়ে এসেছে তাদের নতুন কালেকশন। বিভিন্ন রং ও নকশায় অলংকৃত করা হয়েছে শিশুদের পোশাক। ড্রেসের সাথে মিলিয়ে পাওয়া যাচ্ছে রকমারি ডিজাইনের হ্যান্ডব্যাগ ও জুতা। ঈদের জুতা, তারপর হচ্ছে ব্যাগ, এগুলো ভালো লাগছে। আমি একটা গাউন কিনেছি, আমি একটা স্যান্ডেলস গামিজ কিনেছি। ঈদের সময় হচ্ছে কি অনেক বেশি ভিড় হবে, এজন্য আমরা আগে থেকেই এগুলা কমপ্লিট করে ফেলতে চাচ্ছি। ফার্স্ট দিন থেকে আজকে পর্যন্ত আমাদের বাচ্চা কালেকশনগুলো একটু বেশি চলতেছে। ছেলে শিশুদের জন্য মিলছে ফ্যাশনেবল শার্ট, পোলো টি শার্ট, একাধিক ওয়াশের জিন্স সহ নানা পোশাক। অনেক ভালো লাগতেছে। কি কি নিতে চাও? আর শু নিতে চাই, আর অনেক কিছু নিতে চাই। পুরোটা সিঙ্গেল টি শার্টগুলো হচ্ছে 1800-1600 টাকা করে, 1500 টাকা করে, আর সেটগুলো হচ্ছে আপনার 2000-1800 টাকা করে। ঈদের কেনাকাটায় শিশুদের আবদারেরও শেষ নেই। বাবা মায়েরা সন্তানের পছন্দ নিজের করে দেওয়ায় শিশুদের কেনাকাটা হয়ে উঠেছে আরও রঙিন। রাশেদ রায়হান, নিউজ 24,
ঢাকা। চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে 31 মার্চ পর্যন্ত করেছে এনবিআর। নির্বাচন সহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হয় এই সিদ্ধান্ত। সবশেষ 28 ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদের কথা জানায় রাজস্ব বোর্ড। অবশেষে তা আবারও বাড়ানো হলো। এ পর্যন্ত 40 লাখ করদাতা অনলাইনে আয়কর জমা দিয়েছেন। এখনকার আয়োজনে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।